ম্যাথল্যাবে অ্যানোনিমাস ফাংশনকে বেসিক্যালি একটা বাচ্চা ফাংশনও বলা যেতে পারে। অ্যানোনিমাস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা কোনো প্রোগ্রাম ফাইল বা ম্যাটল্যাব ফাইল বা .m এক্সটেনশন যুক্ত ফাইলে স্টোর থাকে না, বাট এটা একটা ভ্যারিয়েবলের সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে, এবং সেই ভ্যারিয়েবলের ডাটা টাইপ হচ্ছে ফাংশন হ্যান্ডেল। অ্যানোনিমাস ফাংশন ইনপুট আর্গুমেন্ট নিতেও পারে এবং আর্গুমেন্ট রিটার্নও করতে পারে রেগুলার ফাংশনের মতোই, কিন্তু অ্যানোনিমাস ফাংশনে জাস্ট একটা এক্সিকিউটেবল স্টেটমেন্ট থাকে। সো এখানে আমি একটা অ্যানোনিমাস ফাংশন ডিফাইন করেছি যেটা ইনপুট নাম্বারটাকে স্কোয়ার করবে। সো অ্যানোনিমাস ফাংশন ডিফাইন করার জন্য আমরা প্রথমে একটা অ্যাম্পারসেন্ট দিব, তারপরে প্যারেন্থেসিসের মধ্যে ইনপুট আর্গুমেন্টগুলোকে লিস্ট করব, তারপরে আমরা আমাদের এক্সপ্রেশনটা লিখব। সো প্রত্যেকবার যখন এই অ্যানোনিমাস ফাংশনটাকে কল করা হবে, এই এক্সপ্রেশনটাই হচ্ছে ইভ্যালুয়েট হবে এবং ফাংশনটা আউটপুট দিবে। সেখানে আমরা অ্যানোনিমাস ফাংশনটার হ্যান্ডেল স্টোর করতেছি হচ্ছে আমার এই এসকিউআর ভ্যারিয়েবলটাতে। সো তাহলে আমরা কীভাবে অ্যানোনিমাস ফাংশনটাকে কল করব? অ্যানোনিমাস ফাংশনটাকে আমরা এই ফাংশন হ্যান্ডেল যে ভ্যারিয়েবলটাতে আছে সেটা দিয়ে কল করতে পারি। সো এখানে আমি যখন এসকিউআরে ইনপুট আর্গুমেন্ট 8 পাঠাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যানোনিমাস ফাংশনটা এক্সিকিউট হচ্ছে এবং সেই ইনপুট আর্গুমেন্টটাকে সে স্কোয়ার করে দিচ্ছে। সো অনেক ম্যাথল্যাব ফাংশন আছে যেগুলো ফাংশন হ্যান্ডেলকেও ইনপুট হিসাবে নেয়, যাতে আমরা একটা রেঞ্জের জন্য সেই ফাংশনটাকে ইভ্যালুয়েট করতে পারি। সেটার একটা এক্সাম্পল হচ্ছে ইন্টিগ্রাল ফাংশন। সো ইন্টিগ্রাল ফাংশনে এখানে প্রথম ইনপুটটা হচ্ছে আমার ইন্টিগ্র্যান্ড বা যে ম্যাথমেটিক্যাল ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করব, সেকেন্ড ইনপুটটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট, আর থার্ড ইনপুটটা হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট। সেখানে আমি এই এসকিউআর, আমরা যে একটু আগে ফাংশন হ্যান্ডেলটা তৈরি করলাম অ্যানোনিমাস ফাংশনের, সেই অ্যানোনিমাস ফাংশনের ফাংশন হ্যান্ডেলটাকে আমি এই ইন্টিগ্রাল ফাংশনের ইন্টিগ্র্যান্ড হিসাবে ইনপুট আর্গুমেন্ট হিসাবে দিয়ে দিছি। সো বেসিক্যালি এটা ইন্টিগ্রাল 0 to 1 x² dx এটাকে ইভ্যালুয়েট করবে, করে এই কিউতে ভ্যালুটা স্টোর করে রাখবে। সো এটা রান করলে আমরা দেখলাম যে এখানে ইন্টিগ্রেশন আউটপুটটা আমরা পাচ্ছি। সো এছাড়াও অ্যানোনিমাস ফাংশনের হ্যান্ডেল একটা ভ্যারিয়েবলে স্টোর না করে রেখে আমরা ডিরেক্টলি অ্যানোনিমাস ফাংশনটাকেই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি। সো এই এক্সাম্পলটাতে যেমন এই আগের এক্সাম্পলটার মতোই এটা, বাট এখানে আমরা অ্যানোনিমাস ফাংশনের বদলে এখানে আমরা অ্যানোনিমাস ফাংশনের হ্যান্ডেলের বদলে ডিরেক্টলি অ্যানোনিমাস ফাংশনটাই আমরা এখানে ইন্টিগ্র্যান্ড হিসেবে দিয়ে দিচ্ছি। সো তাতেও আমরা দেখতেছি যে ইন্টিগ্রেশন আমরা এক্সাক্ট সেম আউটপুট পাচ্ছি। কিন্তু তারপরে আমি বলবো যে অ্যানোনিমাস ফাংশন এর হ্যান্ডেলটা একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখাই ভালো, কারণ বারবার যদি এই অ্যানোনিমাস ফাংশন আমাকে লিখতে হয়, তাহলে অ্যানোনিমাস ফাংশন ডিফাইন করারই প্রয়োজন কি? কারণ অ্যানোনিমাস ফাংশন আমরা ইউজ করি হচ্ছে যাতে আমাকে বারবার এক্সপ্রেশনটা লিখতে না হয় সেজন্য। সো অ্যানোনিমাস ফাংশনের হ্যান্ডেলটা একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখাটাই ভালো। ফাংশন হ্যান্ডেলে শুধু এক্সপ্রেশনটাই স্টোর থাকে না, সেই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করতে যদি কোনো ভ্যারিয়েবল প্রয়োজন হয় সেটাও স্টোর থাকে। যেমন ধরা যাক আমরা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করছি, যেটা হচ্ছে বেসিক্যালি একটা প্যারাবোলার ইকুয়েশন ax² + bx + c। সো এখানে এক্স দিলে সে এই এটা ইভ্যালুয়েট করে দেবে, এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করে দেবে। এখন এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করার জন্য আমাকে a b c তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু জানতে হবে, যেটা আমি এখানে আগে দিয়ে দিচ্ছি তিনটা ভ্যালু। এখন যদি আমরা এই অ্যানোনিমাস ফাংশনের ফাংশন হ্যান্ডেলটা এই প্যারাবোলা নামক ভ্যারিয়েবলে আমরা স্টোর করে রাখি, তারপরে আমরা সিম্পলি এটাকে কল করলেই, এখানে প্যারাবোলা 1 দিয়ে আমি কল করেছি। সো এখানে আমি x = 1 এর জন্য ax² + bx + c কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যদি a b c তিনটা ভ্যারিয়েবল ওয়ার্কস্পেস থেকে মুছে দিই, ডিলিট করে দিই,
এবং তারপরে কল করি, আমাদের তো এরর মেসেজ পাওয়ার কথা ছিল, কারণ এবিসি ভ্যারিয়েবল তার ওয়ার্কস্পেসে নেই। সো এই এক্সপ্রেশনটা তো ম্যাটল্যাব ইভ্যালুয়েট করতে পারার কথা না, কিন্তু তারপরে আমরা দেখতেছি সেম আউটপুটই পাচ্ছি। এর কারণ হচ্ছে এই প্যারাবোলা ভ্যারিয়েবলটা শুধু ফাংশন হ্যান্ডেলটা স্টোর করে রাখে না, এই ফাংশন হ্যান্ডেলটা ইভ্যালুয়েট করতে যেগুলো ভ্যারিয়েবল লাগে এ বি সি এই তিনটাও স্টোর করে রাখে। আমি যখন ওয়ার্কস্পেস থেকে এবিসি ডিলিট করে দিব, এবিসি কিন্তু এই প্যারাবোলা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু স্টোর হয়ে থাকবে। সো এই কারণে ফাংশন হ্যান্ডেল শুধু অ্যানোনিমাস ফাংশনের এক্সপ্রেশনটাই স্টোর করে রাখে না, যেগুলো ভ্যারিয়েবল প্রয়োজন হয় ইভ্যালুয়েট করার জন্য সেই এক্সপ্রেশনটা সেগুলো স্টোর করে রাখে। সো আমাকে যদি একটা কোএফিসিয়েন্টের ভ্যালু চেঞ্জ করতে হয়, তো আমাকে অ্যাগেইন সেই অ্যানোনিমাস ফাংশনটা আবার ডিফাইন করতে হবে। সো এই এবিসির নতুন ভ্যালুগুলো যখন আমি আবার সেট করে দেব এবং তারপরে আবার এই অ্যানোনিমাস ফাংশনটাকে আবার ডিফাইন করব, তখন আমি এটাকে কল করলে অন্য একটা ভ্যালু আসতেছে। দ্যাট মিনস এবিসির এই ভ্যালুগুলোর জন্য এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইভ্যালুয়েট হলে আউটপুট কত হবে সেটা এখন আসতেছে। এই ভ্যালুটা দেখেন আগের ভ্যালু থেকে ডিফারেন্ট। দ্যাট মিনস এবিসির ভ্যালুগুলো আমরা যেখানে সেট করে দিচ্ছি সেটা আসলে সেট হয়েছে। সো আমরা ফাংশন হ্যান্ডেল যেটা করতে পারি যে আমরা ম্যাট ফাইলে স্টোর করে রাখতে পারি সেভ ফাংশনটা দিয়ে। সো সেভ ফাংশনের এই প্রথম স্ট্রিংটা হচ্ছে আমার যে ম্যাট ফাইলে আমি স্টোর করে রাখবো সেটার নাম। সেখানে আপনি পুরো পাথ দিতে হবে যদি আপনি যে জায়গায় স্টোর করতে চান। যখন ধরেন আপনি প্রোগ্রাম ফাইলে স্টোর করে রাখতে চান, তাহলে লিখতে হবে সি ইউজার প্রোগ্রাম ফাইল মাই ফাইল ডট ম্যাট। যদি কিছু না লেখেন, পাথটা না লেখেন, তাহলে আপনার ম্যাটল্যাবের কারেন্ট ডিরেক্টরিতে স্টোর হবে ফাইলটা, এবং যে ভ্যারিয়েবলটা আপনি স্টোর করতে চান সেটাও আপনি স্ট্রিংয়ের মধ্যে দিয়ে দেবেন। সো এই প্যারাবোলা এটা আমি স্টোর করতে চাই এখানে। সো এই প্যারাবোলা এই ফাংশন হ্যান্ডেলটা আমার এই মাই ফাইল ডট ম্যাট এই ম্যাট ফাইলে স্টোর হয়ে থাকবে, এবং পরবর্তীতে আমি লোড ফাংশনটা দিয়ে অন্য কোনো স্ক্রিপ্টে বা অন্য কোনো সময়ে সেটা আমি আবার লোড করতে পারবো। সেখানে সেভ করলে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন আমার ম্যাটল্যাব ডিরেক্টরিতে এই ম্যাট ফাইলটা তৈরি হয়েছে। ওকে, সো এখন আমরা দেখবো যে মাল্টিপল অ্যানোনিমাস ফাংশন বা নেস্টেড অ্যানোনিমাস ফাংশন নিয়ে কীভাবে কাজ করতে হয় বা এটা কখন কাজে লাগে। সো ধরা যাক আমরা এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করতে যাচ্ছি। সো এটা অবশ্যই ইন্টিগ্রাল ফাংশন দিয়ে আমরা করতে পারবো। সো এই ইন্টিগ্রাল ফাংশনে আমি ইন্টিগ্রেন্ট হিসেবে এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস 1 পাঠাইছি এবং লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 দিয়েছি। সো এটার ইন্টিগ্রান্টটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, বাট এই সিটাকে ইনপুট হিসেবে নেওয়ার জন্য আমি এই পুরো জিনিসটাকে একটা অ্যানোনিমাস ফাংশনের মধ্যে দিয়ে দিয়েছি, যেটার ইনপুট আর্গুমেন্ট হচ্ছে সি। সো কারণ এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করতে সি এর ভ্যালুও কিন্তু দরকার, এবং সেটা এই জি ভ্যারিয়েবলটা যখন আমি এই জি ফাংশন হ্যান্ডেলটাকে যখন আমি কল করব, তখন এই ইন্টিগ্রেশনটা হবে এবং সি এর ওই ভ্যালুটার জন্য ইন্টিগ্রাল ফাংশন করে দেবে। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আরেকটা অ্যানোনিমাস ফাংশন থাকতে পারে। সো এটাই হচ্ছে এটা দেখানোর পয়েন্ট। সো এটাকে কল করার জন্য আমাকে জাস্ট আগের মতোই ফাংশন হ্যান্ডেল, তারপরে প্যারেন্থেসিসের মধ্যে ইনপুট আর্গুমেন্টের ভ্যালু দিয়ে দিলে এই ইন্টিগ্রেশনটা সি ইকুয়াল টু 2 এর জন্য এটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের আউটপুট। সো ফাংশনে অ্যানোনিমাস ফাংশনে কোনো ইনপুট আর্গুমেন্ট নাও থাকতে পারে, যেমন এই এক্সাম্পলটাতে আমরা দেখি। এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন ডিফাইন করছি যেখানে কোনো ইনপুট আর্গুমেন্ট নেওয়ার প্রয়োজন হয় না, এটা জাস্ট আমি কারেন্ট টাইমটা আমরা প্রিন্ট করতে চাই। সেখানে এই ডেট স্ট্রিং যেটা করে সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমের বর্তমান টাইমটাকে সে আমরা যেভাবে বুঝি, দ্যাট ইজ ডে মান্থ ইয়ার তারপরে আওয়ার মিনিট সেকেন্ড এই ফরম্যাটে সে প্রকাশ করে। সো এখানে এই টি এর মধ্যে আমি ফাংশন হ্যান্ডেলটা রাখছি এবং এই আরেকটা ভ্যারিয়েবল ডি আমি ডিফাইন করছি, যেখানে আমি ফাংশনটা কল করলে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা ডি এর মধ্যে স্টোর হয়ে আছে এখানে। সো ডি হচ্ছে আপনার বেসিক্যালি এই বর্তমান টাইমটা আর কি, ডেট অ্যান্ড টাইম। এখন এখানে প্যারেন্থেসিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্যারেন্থেসিসটা যদি আমি এখানে না দিই তাহলে কিন্তু ফাংশন কল হবে না।
এখন যদি আমি সিম্পল প্যারেন্থেসিসটা না দিয়ে ডি সমান টি লিখি, তাহলে কিন্তু এই ফাংশন হ্যান্ডেলটা কিন্তু ডিতে স্টোর হবে। ফাংশনটাকে কল করলে যে ভ্যালুটা সেটা কিন্তু স্টোর হবে না, ফাংশন হ্যান্ডেলটা স্টোর হবে। যেমন এখানে ডি ইকুয়াল টু টি করার পরে আমি যদি ডিটাকে প্রিন্ট করি, তাহলে আমার দেখেন এটা হচ্ছে যে একটা ফাংশন হ্যান্ডেল, অরিজিনাল ফাংশন হ্যান্ডেলটাই বেসিক্যালি। সো ডি ইকুয়াল টু টি প্যারেন্থেসিস যখন করছি আমি, তখন এই অ্যানোনিমাস ফাংশনটাকে কল করলে যে আউটপুটটা আসবে সে আউটপুটটা সমান ডি হচ্ছে। আর ডি ইকুয়াল শুধু যখন ডি ইকুয়াল টু টি করবো, প্যারেন্থেসিস দিব না, তখন এই টি এর মধ্যে যে হ্যান্ডেলটা আছে সেটা ডিতে গিয়ে স্টোর হচ্ছে। সো প্যারেন্থেসিসটা যদি বাদ দিই, তাহলে ফাংশনের আউটপুটের বদলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে হচ্ছে ফাংশন হ্যান্ডেল। একাধিক অ্যানোনিমাস ফাংশন যদি থাকে, আমরা একটা অ্যানোনিমাস ফাংশনের সেল অ্যারেও তৈরি করতে পারি। সো এখানে আমি 3টা অ্যানোনিমাস ফাংশন ডিফাইন করছি একটা সেল অ্যারের মধ্যে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 10 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 10। সো এটাকে কল করবো কীভাবে? সো এটাকে কল করার জন্য আমাকে প্রথম এক্স স্কোয়ার এই ফাংশনটাকে কল করার জন্য আমি যেটা করবো, এফ কার্লি ব্রেস 1। এফ কার্লি ব্রেস 1 বলতে আমি ইন্ডিকেট করতে যাচ্ছি এই প্রথম অ্যানোনিমাস ফাংশনটা। তারপরে আমি প্যারেন্থেসিসের মধ্যে ইনপুট আর্গুমেন্টটা দিয়ে দিব। সো 9 স্কোয়ার করলে আমার হবে হচ্ছে 81। দ্যাট মিনস এখানে এই 9 আর্গুমেন্টটা দিয়ে ইভ্যালুয়েট হচ্ছে এই প্রথম সেলে যে অ্যানোনিমাস ফাংশনটা আছে সেটা, দ্যাট ইজ এক্স স্কোয়ার। সিমিলারলি দ্বিতীয় সেলে যে অ্যানোনিমাস ফাংশনটা আছে সেটাকে ইভ্যালুয়েট করার জন্য আমি লিখবো এফ কার্লি ব্রেস 2, তারপরে প্যারেন্থেসিসের মধ্যে সেটার যে ইনপুট আর্গুমেন্ট সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি 10 লিখছি। সো 10 প্লাস 10 সমান 20। সো আউটপুট আমার এখানে আসলে 20। থার্ড অ্যানোনিমাস ফাংশনটাকে ইভ্যালুয়েট করার জন্য, থার্ড সেলে যে অ্যানোনিমাস ফাংশনটা আছে সেটাকে ইভ্যালুয়েট করার জন্য আমি লিখবো এফ কার্লি ব্রেস 3, এবং এটা হচ্ছে যে দুইটা ইনপুট নেয়, এক্স আর ওয়াই। সো আমি এই কারণে এখানে দুইটা ইন্টিজার দিচ্ছি, 5 আর 4। সো 5 স্কোয়ার প্লাস 4 প্লাস 10 করলে হয় হচ্ছে 39। সো অ্যানোনিমাস ফাংশনটা আসলে এটাই আউটপুট ইভ্যালুয়েট হচ্ছে, এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করতেছে এবং আউটপুট দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ।